সকাল থেকেই ভাবছিলাম একটা কিছু স্পেশাল রান্না করি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা মনে করি সকাল সকাল বাজারে চলে গেলাম, কিছু কেনাকাটা করে আনলাম। তবে বাজার থেকে ফিরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেশ খানিকটা বেলা হয়ে গেছে। তাই ভাবলাম আজ আর কোনো স্পেশাল রান্না নয়, আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আজকের পুরো লাঞ্চটা। কারণ যখন কোনো স্পেশাল রেসিপি তৈরি করি সেটা তৈরি করার জন্য অনেক কিছু উপকরণ লাগে, আর এই সমস্ত উপকরণ জোগাড়যন্ত্র করে রান্না শুরু করতে বেশ খানিকটা সময় লেগে যায়। তো এখন বাজে প্রায় 12টা। এখন যদি আমি কোনো স্পেশাল রান্না করি, রান্না শেষ হতে হতে 3টে সাড়ে 3টে বেজে যাবে। কারণ কোনো স্পেশাল রান্না করতে গেলে 3-3.5 ঘন্টা প্রায় সময় লেগে যায়, তাহলে অন্য রেসিপিগুলো তৈরি করতে আরও বেশি সময় লাগবে। তাই লাঞ্চটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে বাজারে গিয়ে না বেশ বড় বড় সাইজের পাবদা মাছ পেয়েছি, তো কিনে নিয়েছি। পাবদা মাছটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। কেন বলুন তো, এক কাটার মাছ, কাটা কম, আর মাংস বেশ। মাছগুলো একটু যদি বড় বড় হয়, পাবদা মাছের টেস্ট কিন্তু দারুণ হয়। তবে এই মাছগুলোর একটাই সমস্যা, তেলে দিলে বড্ড ফাটে। আর সেই জন্যেই কড়াতে তেল দেওয়ার সাথে সাথেই এদের গায়েও আমি সর্ষের তেল লাগিয়ে নিলাম। এই সর্ষের তেলটা লাগিয়ে নিলে কিন্তু মাছটা একটু কম ফাটবে। আর এই মাছগুলো যখন আমি ভাজি তখন কড়ার অর্ধেকটা চাপা দিয়ে দিই। যদিও ফাটে তো কড়ার যে ঢাকাটা আছে তার গায়ে তেল টেল লেগে যাবে, আমার গায়ে আর তেল ফেল ছিটকাবে না। তো যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই মাছটার জন্যই একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর আমি গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যে কোনো মাছই ভাজতে গেলে কিন্তু একটু তেজ আঁচে ভাজলে মাছটা ভালো ভাজা হয়, ওপর থেকে ভালো ভাজা হয়ে যায় আর ভেতরটাও একটু নরম থাকে। সেই মাছগুলো খেতে বেশি ভালো লাগে। আর যত ঢিমে আছে মাছ ভাজা হবে তত মাছগুলো যেন একটু রাবারি টাইপের হয়ে যাবে। তো মাছগুলোকে উল্টে দিয়ে আবার একটু চাপা দিয়ে ভাজতে দিলাম। আর এখানে আমি মাছের গ্রেভিটা তৈরি করার জন্য আদা আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর হাসছি কেন জানেন? আপনারা তো জানেনই, এতদিন আমি আপনাদের সঙ্গে রান্না শেয়ার করেছি ক্যামেরার পেছনে থেকে। সেক্ষেত্রে ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে আমি নিজেই রান্নার ভিডিওগুলো শ্যুট করতাম। আর এখন আমি ক্যামেরার সামনে এসেছি আর ভিডিও শ্যুট করছে আমার মেয়ে। আর যেহেতু ট্রাইপডটা সামনে বসানো নেই, তাই আমার খেয়ালও থাকছে না যে আমি ক্যামেরার সামনে আছি। আর মেয়ে খালি বলছে, মা এক্সপ্রেশন ঠিক করো, মা এটা ঠিক করো, মা ওটা ঠিক করো। এই যেমন এখন বলছে, তুমি যে টমেটোর দানা ফেলে দিয়ে তারপরে পেস্টটা তৈরি করো সেটা ভালো করে দেখাও। তো এইসব করতে গিয়ে আমিও কিন্তু রান্নাতে একটু থতমতই খেয়ে যাচ্ছি। তো এদিকে পেস্টটা তৈরি হয়ে গেছে আর আমার মাছগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। একটার সঙ্গে একটা জুড়ে গেছে, দেখুন, আলাদা করে তুলতে হলো না। মাছটা যেহেতু আমি একদম তেজ আঁচে ভেজেছি, তাই তেলটাও প্রচণ্ড গরম ছিল, তাই গ্যাসটাকে একদম অফ করে দিয়ে তেলটাকে একটু টেম্পারেচার কমিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। দেখবেন যে তরকারিতেই পেঁয়াজ দেওয়া হোক না কেন, পেঁয়াজটা যদি একটু ব্রাউন করে ভেজে নেওয়া হয় তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তাই আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে। এবার আদা আর টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তবে এই রান্নাটাই যদি আমি পেস্ট করে না দিয়ে টমেটোগুলো একটু সরু সরু করে কেটে দিতাম তাহলেও কিন্তু টেস্ট খুব সুন্দর হতো। কিন্তু আমি গ্রেভিটা একটু গাঢ় চাইছি, তাই টমেটোটাকে পেস্ট করে দিই। যেহেতু টমেটো দিয়েছি, মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলাটা কষা হতে থাক, ততক্ষণ আমি এদিকটায় ভাতটা বসিয়ে দিচ্ছি। আর চালটা যেহেতু বেশ খানিকক্ষণ আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভাতটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর চাল যদি একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ভাতটা দেখবেন একটু লম্বা লম্বা হয়। তো আমি চেষ্টা করি সবসময় চালটা ভিজিয়ে রাখতে, হতেও কম সময় লাগে আর ভাতটাও একটু লম্বা লম্বা হয়। আর প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে দিলাম, আর বাকি জলটা আমি ডেকচিতে ওপরে চাপিয়ে দিলাম। ভাতটা ফুটবে তখন ওপরের জলটাও গরম হয়ে যাবে, পরে সেই গরম জলটাই অ্যাড করে দেবো, তাতে আমার গ্যাসটাও কম পড়বে। তো এইভাবেই আমি ভাতটাকে করে নিই। এদিকে আমার মশলাটা বেশ খানিকক্ষণ কষা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু জিরে অ্যাড করে দেবো। জলটা অনেকটাই কমে গেছে, তলাটা একটু ধরে ধরে যাচ্ছে, তো প্রথমে আমি একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ জিরে। মশলা কিন্তু পাবদা মাছে খুব বেশি লাগে না, আর টাটকা মাছ হলে তো রসুনও লাগে না। কালো জিরে, কাঁচা লঙ্কা, সাদা জিরে দিয়ে একটুখানি টমেটো কুচিয়েও কিন্তু পাবদা মাছ খুব সুন্দর রান্না হয়। সাথে যদি একটু বেগুন থাকে তো আর কথাই নেই। শুধু ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে, আর লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে। একটু বেশি ঝাল ঝাল হলে তরকারিটা খেতে ভালো লাগে।
তবে আজ আমি এখানে মাছটাকে একটু মশলাদার করে বানাবো বলে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম যাতে গ্রেভিটা গাঢ় হয়। তো মশলাটা বেশ কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আমি এটা একটু ঝাল ঝাল করবো, খুব বেশি জল দেবো না। আর মাছের মধ্যে যেহেতু কোনো সবজি দিচ্ছি না তাই খুব বেশি ফোটানোর দরকার নেই, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। তবে মশলা যত ভালো করে কষানোই হোক না কেন, অন্তত 8-10 মিনিট যদি ফোটানো না হয় তরকারিটা, তাহলে কিন্তু টেস্টটা খুব একটা বেশি ভালো আসে না। তো ভাতটাও এদিকে ফুটে গেছে, আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। তো 5 মিনিট ভাতটা স্টিমে থাকবে, আর ততক্ষণ আমি লাউ কেটে নিচ্ছি। একটু লাউ চিংড়িও আজকে তৈরি করব। আর এই লাউটা না আমি এনেছিলাম 1 সপ্তাহ আগে। লাউ চিংড়ি খেতে ইচ্ছা করছিল, বাজার থেকে 1 ফালি লাউ আর চিংড়ি কিনে নিয়ে এলাম। তবে কিনে নিয়ে এসে সেই যে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আজ খাই কাল খাই করে আর বার করা হয়নি। এই 1 সপ্তাহ বাদে লাউটা বার করলাম আজকে রান্না করব বলে। আর আমি যখনই লাউ রান্না করি এইভাবেই গ্রেট করে নিয়ে রান্না করি। লাউ কুচিয়ে নিয়ে রান্না করলে দেখেছি সেদ্ধ হতে অনেক বেশি সময় লেগে যায়, সে যত কুচিই লাউ হোক না কেন। আর এইভাবে যদি গ্রেট করে রান্না করি তাতে খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়। আর এদিকে ভাতটাও স্টিমে 5 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এই গরম জলটা ভাতের মধ্যে ঢেলে দিচ্ছি, তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে ভাতটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপর নামিয়ে নেব। এইভাবেই খুব কম সময়ের মধ্যেই কিন্তু ভাতটা রেডি হয়ে যায়। এই ধরুন প্রথমে জলটা ফুটে উঠতে সময় লাগে 10 মিনিট, তারপর স্টিমে বসিয়ে রেখে দিলাম 5 মিনিট, তারপর জল দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। তো মোটামুটি 12-13 মিনিট গ্যাসটা জ্বলে আর ভাতটাও রেডি হয়ে যায়। নর্মালি ভাত হতে সময় লাগে কিন্তু 15 মিনিট, সেক্ষেত্রে 5 মিনিট এক্সট্রা আমি স্টিমে বসিয়ে রেখে দিই। তো এইভাবেই গ্যাসটাও সেভ হয়ে যায়, ভাতটাও রেডি হয়ে যায়। আর এদিকে মাছটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। তো মাছের ঝালটাও রেডি হয়ে গেছে, ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে একটু চাপা দিয়ে দিলাম। একটু স্টিমে থাকলে ধনেপাতার গন্ধটা ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন আমি ভাতটাকে নামিয়ে নিলাম আর সেই সাথে মাছের ঝালটাকেও নামিয়ে নিচ্ছি। আর লাউটাও গ্রেট করা হয়ে গেছে, তো এখন আমি লাউ চিংড়িটাকে রেডি করে নেবো। আর আজকের এই চিংড়িগুলো জানেন তো আমাকেই কাটতে হয়েছে, এই জন্য আমি ছোটো ছোটো চিংড়ি খুব একটা পছন্দ করি না, কারণ বাড়িতে এনে সেগুলো আমাকেই কাটতে হয়। বড় চিংড়ি হলে দোকান থেকে কাটিয়ে আনি, কিন্তু ছোটো চিংড়িগুলো ওরা একেবারেই কেটে দিতে চায় না। তবে ছোটো চিংড়ি দিয়ে লাউ করলে কিন্তু বেশি খেতে ভালো লাগে, প্রত্যেকটা বাইটে একটা করে চিংড়ি মাছ পড়ে, তো খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে অনেক দিন বাদেই আমি এই ছোটো চিংড়িগুলো নিয়ে এসেছি। অবশ্য বাজারে বড় চিংড়ি পাইনি তাই ছোটো চিংড়ি নিয়ে এসেছি, বড় চিংড়িগুলো পেলে সেগুলোই নিয়ে আসতাম, কারণ কাটার ঝামেলা থাকে। তো চিংড়িগুলোকে আমি হালকা করে একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি ভাজলে আবার চিংড়িগুলো একটু রাবারি টাইপের হয়ে যাবে, তাই হালকা একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন আর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা কুচি। মশলা বলতে শুধু এইটুকুই, লাউতে কিন্তু খুব বেশি মশলা দিয়ে আমি রান্না করি না। তবে আপনারা লাউ চিংড়ি রান্না করতে গেলে কি কি ফোড়ন দেন বা কি মশলা দেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। তেলের মধ্যেই একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে লাউটাকে দিয়ে দেবো। লাউটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নুন ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। নুন দিয়ে দিলে লাউ থেকে জলটা বেরিয়ে যাবে, আর লাউটা যেহেতু আমি গ্রেট করে নিয়েছি খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আচ্ছা, এই লাউটা রান্না করতে করতেই আর একটা কথা মনে পড়ে গেল, আপনারা লাউ কোপ্তা খেয়েছেন তো? যদি না খেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে এই রেসিপিটা আপলোড করা আছে, দেখে নেবেন প্লিজ। আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। আর এই দেখুন, চিংড়ি যেমন জলের পোকা, আমার মেয়েটিও তেমন চিংড়ি পোকা। ভাজা চিংড়ির গন্ধ পেয়েই হাত পেতে দাঁড়িয়ে গেছে। তো এখন আমি লাউটাকে অন্য গ্যাসে শিফট করে দিলাম। আর এখন একটু ভেজে নেবো উচ্ছে পেঁয়াজ। এটাও কিন্তু আমার একটা দারুণ প্রিয় খাবার। উচ্ছেগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়ে চাপা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর নুন আর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো। আর পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, একটু সেদ্ধ মতো হবে, একটু ক্রাঞ্চিনেস থাকবে, একদম সেদ্ধ হয়ে যাবে না, আবার খুব বেশি ভাজা ভাজাও হবে না। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি কখনো করে না খেয়ে থাকেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন একটু চাপা দিয়ে এটাকে রেখে দেবো আর গ্যাসটাও অফ করে দেবো। ভাপে যেটুকুনি সেদ্ধ হওয়ার সেটুকুনি সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে চাপা দিয়ে রেখে আমি এবার লাউ চিংড়িটাকে দেখে নিচ্ছি। মোটামুটি বেশ অনেকক্ষণ হয়ে গেছে আর লাউ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছিল, মোটামুটি জলটাও শুকিয়ে এসছে।
তবে একটু এখনও জল আছে। তো এই সময় আমি চিংড়িটা দিয়ে দিলাম আর উপর থেকে বেশ খানিকটা ধনেপাতাও ছড়িয়ে দিচ্ছি। তবে যেহেতু চিংড়ির নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে আর সেই গন্ধটাকেই আমি তরকারির মধ্যে আনতে চাইছি, তাই ধনেপাতাটা কিন্তু একটু অল্প পরিমাণে দিয়েছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি চাপা দিয়ে দেবো। জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ এটা হতে থাকবে আর চিংড়িটাও ততক্ষণে একটু সেদ্ধ হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের সিম্পল লাঞ্চ রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশে থাকবেন অন্য একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।